দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এর আগের দিন আমি কমিউনিটি হেলথ অফিসার এক্সামের জন্য সেশন 1 বা বলতে পারো ফার্স্ট পার্ট অফ কমিউনিটি হেলথ নার্সিংয়ের 10টা কোশ্চেন আলোচনা করেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে তারই কন্টিনিউয়েশন পার্ট হবে এবং বাকি 10টা কোশ্চেন আমরা ডিসকাস করব বলেছিলাম। আর এর মধ্যে তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা আবার দেখে আসবে। আমি এখানে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেবো, এবং যারা দেখেছো তারা অবশ্যই তাদের প্রবলেমসগুলো জানাতে পারো যে কী কী প্রবলেমস এখানে ফেস করেছো। এবার দেখো আমাদের নাম্বার 11 কোশ্চেন। আজকে 11 কোশ্চেনে কী আছে, বিসিজি ভ্যাকসিন ইজ অ্যাভেলেবেল ইন পাউডার ফর্মে। আমরা জানি বিসিজি পাউডার ফর্মে অ্যাভেলেবেল থাকে এবং সেটা আমরা ভায়েলে পেয়ে থাকি, তাই তো? সেটা আমরা এরকম যে ভায়েল থাকে, ভায়েলে পেয়ে থাকি। আচ্ছা, তো এই যে বিসিজির ভায়াল তার সাথে কিন্তু একটা রিকনস্টিটিউয়েট সলিউশন থাকে, একসাথে এটা আসে, এটা ডাইলিউট করে দিতে হয়। এবং বিসিজি আমরা কেন দিয়ে থাকি? বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস কালমেট অ্যান্ড গুয়েরিন। এবং এই ভ্যাকসিনেশনসটা দেওয়া হয় মেনলি প্রিভেনশন অফ টিউবারকিউলোসিস করার জন্য, ঠিক আছে? আর বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন। এবার এই বিসিজি ভ্যাকসিনটা রিকনস্টিটিউয়েট করতে হবে কি দিয়ে? মানে এই যে রিকনস্টিটিউয়েট সলিউশন থাকে এইটার নাম কি? ডিস্টিলড ওয়াটার অপশন বি নর্মাল স্যালাইন, অপশন সি 5% ডেক্সট্রোজ এবং অপশন ডি আরএল। তো তোমরা খেয়াল করেছো কি না জানি না, যারা ভ্যাকসিনেশনস দিয়েছো, ঠিক আছে, যারা ভ্যাকসিনেশনস দিয়েছো তারা হয়তো খেয়াল করেছো, মানে হেলথ সেন্টারগুলোতে হোক বা কখনো ডিউটি করতে গিয়ে হসপিটালে হোক, ঠিক আছে, তোমরা ভ্যাকসিনেশনস দিয়েছো এবং সেই ভ্যাকসিনেশনস দেওয়ার সময় বিসিজি এর ক্ষেত্রে দেখবে এটা ডাইলুট করতে হয় উইথ 0.9% নর্মাল স্যালাইন দিয়ে, ঠিক আছে, এনএস দিয়ে 0.9% নর্মাল স্যালাইন দিয়ে। এবং এই বিসিজির যে ডোজ সেটা দু রকমের হয়ে থাকে। যদি কোনো বাচ্চার বয়স 1 মান্থ পর্যন্ত, বার্থ থেকে শুরু করে 1 মান্থ পর্যন্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে একটা ডোজ। আর আফটার 1 মান্থ থেকে বিসিজি আমরা কবে পর্যন্ত দিতে পারি? টিল 1 ইয়ার অফ এজ পর্যন্ত তাদের ক্ষেত্রে একটা ডোজ। এবার দেখো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বয়স কোনটাতে কম, 1 মান্থে কম, এবং কোনটাতে বেশি, 1 মান্থ থেকে 1 ইয়ার এটাতে বেশি। তাহলে যেখানে বয়স কম সেখানে নিশ্চয়ই ডোজও কম হবে। ডোজ কম বলতে কত বোঝানো হচ্ছে? এখানে 0.05 ml, ঠিক আছে। আর 1 মান্থ এর পর থেকে টিল 1 ইয়ার পর্যন্ত হচ্ছে 0.1 ml। এবং বিসিজি রুট কি? বিসিজির রুট যেহেতু 0.1 ml বা 0.05 ml দেওয়া হচ্ছে, তাই সেই ক্ষেত্রে বিসিজি ইন্ট্রাডার্মালি দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আইডি রুটে দেওয়া হয়, ঠিক আছে। ওই জন্যই কিন্তু এরকম কম ডোজ দেওয়া হয়। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে বিসিজি ডাইলুয়েন্ট পেলাম, দ্যাট ইজ নর্মাল স্যালাইন। আর আরেকটা দেখো এখানে অপশন যেটা ছিল, আরেকটা অপশন ছিল ডিস্টিলড ওয়াটার। এই ডিস্টিলড ওয়াটারটা কার ক্ষেত্রে ডাইলুট হিসেবে ইউজ করা হয়? ডিস্টিলড ওয়াটারটা হচ্ছে আমাদের এমআর ভ্যাকসিন, অর্থাৎ হচ্ছে মিজেলস রুবেলা এর ভ্যাকসিনেশনস হিসেবে ডিস্টিলড ওয়াটার দিয়ে রিকনস্টিটিউয়েন্ট করতে হয়। বেশ, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 12-এ যাই।
কোশ্চেন নাম্বার 12 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় আমরা সমস্ত ড্রাগস কিন্তু দিতে পারি না, যার মধ্যে আমরা কন্ট্রাইন্ডিকেটেড কী কী জানি। ড্রাগসের মধ্যে একটা মোস্ট কমন যেমন জেনে থাকি ম্যালেরিয়ার যে ড্রাগ আমাদের, ঠিক আছে, ম্যালেরিয়ার যে ড্রাগ তার মধ্যে কী কী আছে, কুইনাইন আছে, তার মধ্যে আমাদের আছে কুইনাইন। ড্রাগসের মধ্যে তাহলে কি কি আছে, যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে যেগুলো বললাম তার মধ্যে প্রাইমাকুইনটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে, প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। এবং কিছু কিছু ভ্যাকসিনসের মধ্যে আমরা কোনগুলো দেখব, ভ্যাকসিনসের মধ্যে যেগুলো হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন সেগুলো কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড দেওয়া যাবে না। ওকে, তো কোনগুলো লাইভ অ্যাটেনিউয়েটেড এবং কোনগুলো কিল্ড ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড আমরা আগের দিন পড়েছিলাম। আরও একবার দেখো, চারটা বলে দিচ্ছি। লাইভ অ্যাটেনিউয়েটেডের মধ্যে হচ্ছে MMR বা মিজেলস, মাম্পস, রুবেলা, ভ্যারিসেল্লা, BCG, নেক্সট ইয়েলো ফিভার, হারপিস জোস্টার, রোটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, জাপানিস এনকেফ্যালাইটিস, পোলিও, ওরাল, টাইফয়েড, এগুলো সমস্ত কিছু হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। আর ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন হচ্ছে TD বা Tdap, হেপাটাইটিস A, B, PCV, মেনিনজোকক্কাল, HPV, হারপিস জোস্টার, রেবিস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, JE ভ্যাকসিন, তারপর হচ্ছে আমাদের IPV, টাইফয়েড ইনজেক্টেবল, এগুলো সমস্ত কিছু হচ্ছে কিল্ড ভ্যাকসিন। বেশ, এবারে তুমি অ্যান্সার আশা করি পেয়ে গেছো ওই চারটা থেকেই, যে কোন কোন ভ্যাকসিন এখানে লাইভ এবং কোন কোন ভ্যাকসিন কিল্ড। দেখো এর মধ্যে তাহলে অ্যান্সার কী হবে, দ্যাট ইজ MMR, হেপাটাইটিস B, DPT অ্যান্ড DT। তাহলে DTটা হচ্ছে আমাদের কি, ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড, এটা হচ্ছে টক্সয়েড, তাহলে টক্সয়েড দেওয়া যাবে। DPT কিল্ড ভ্যাকসিন দেওয়া যাবে। হেপাটাইটিস B কিল্ড ভ্যাকসিন, ঠিক আছে, দেওয়া যাবে। MMR হচ্ছে মিজেলস, মাম্পস, রুবেলা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে কি কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে, প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড দেওয়া যাবে না, দ্যাট ইজ MMR, মিজেলস, মাম্পস, রুবেলা। এরপরে দেখো সক ভ্যাকসিন ইজ গিভেন ফর দ্য প্রিভেনশন অফ, দ্যাট ইজ সক ভ্যাকসিন কি, আমরা আগের দিন এটাও পড়েছিলাম যে পোলিও ভ্যাকসিনসের দুটো নাম আছে। একটা হচ্ছে আমাদের যদি ইন্ট্রাডার্মালি দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে সক ভ্যাকসিন বা আইপিভি ভ্যাকসিন, এবং যদি ওরালি দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে সেভিন বা OPV ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। এটা ইনজেক্টেবল বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এটা ওরাল পোলিও ভ্যাকসিন। তো এটা মনে রাখার ট্রিক্স বলেছিলাম কি আমি, দ্যাট ইজ সেবিনটা মনে রাখবে। সেবিন আর সেবন কথাটা সেবিনের কাছাকাছি, সেবন মানে কি মুখ দিয়ে পান করা, তাহলে যেটা ওরালি দেওয়া হয় সেটা হচ্ছে সেবিন এবং অপরটা হচ্ছে শক। তাহলে শক আমরা কিসের জন্য দিই, দ্যাট ইজ প্রিভেনশন অফ পোলিওমাইলাইটিস বা পোলিও, শর্টে হচ্ছে পোলিও। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাচ্ছে পোলিও, ঠিক আছে। এবার দেখো ফ্রোজেন ডিপিটি ভ্যাকসিন শুড বি, যদি ডিপিটি ভ্যাকসিন ফ্রোজেন হয়ে যায়, ডিপিটি ভ্যাকসিন আমরা আগের দিন ILR পড়েছি, ডিপিটি কোথায় রাখতে হয় বলো, সবচেয়ে হিট সেন্সিটিভ নিচে রাখতে হয়, দ্যাট ইজ OPV, এবং সবচেয়ে কোল্ড সেন্সিটিভ সেটা হচ্ছে উপরে রাখতে হচ্ছে। তাহলে আমরা ডিপিটিকে দেখো কোথায় রাখছি, ডিপিটিও কিন্তু আপার চেম্বারেই থাকছে, যেহেতু এটাও কিন্তু অনেকটা কোল্ড সেন্সিটিভ, নিচে রাখা যাবে না। এবার যদি ডিপিটি ভ্যাকসিন ফ্রোজেন হয়ে যায়, ডিপিটিতে আমরা কি কি কম্পোনেন্ট পাচ্ছি, দ্যাট ইজ ডিপথেরিয়ার জন্য প্রিভেনশনের জন্য, পারটুসিস বা হুপিং কাপ প্রিভেনশনের জন্য, এবং টিটেনাস প্রিভেনশনের জন্য। তাহলে এই যে ডিপিটি ভ্যাকসিন, এটা যদি ফ্রোজেন হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আর অ্যাডমিনিস্টার করা যাবে না,
নট টু অ্যাডমিনিস্টার, নট টু অ্যাডমিনিস্টার সেটা কিন্তু আর দেওয়া যাবে না। তাহলে সেটাকে কি করে দিতে হবে আমাদের? দেখো অপশন এ ডিসকার্ডেড, অপশন বি রোল্ড বিটুইন পাম্পস আনটিল ইট রিচেস রুম টেম্পারেচার, তাহলে আমরা দেওয়াই যাবে না বললাম, তাহলে তো এই অপশানটা হবেই না। ইমার্সড ইন হট ওয়াটার, হট ওয়াটারও আমরা ইমার্স করে কিছু করতে পারবো না। আর কিপ আউট আনটিল ইট রুম টেম্পারেচার, এটাও কিছু হবে না। তাহলে আমরা কী করে দেবো? সিম্পলি এটা হচ্ছে ডিসকার্ডেড করে দেবো, ঠিক আছে? এটাও কিন্তু কোশ্চেন আসে। এরপরে দেখো, তাহলে ডিপথেরিয়ার জন্য আমাদের যে টেস্ট করা হয় সেটা আগের দিন পড়িয়েছিলাম, বলে দাও কী টেস্ট? ডিপথেরিয়ার জন্য যে টেস্ট করা হয় দ্যাট ইজ, ডিপথেরিয়ার জন্য যে টেস্ট করা হয় দ্যাট ইজ সিক টেস্ট, সিক টেস্ট, ঠিক আছে? সিক টেস্ট। আচ্ছা, এরপরে আছে দেখো ইন কোল্ড চেন প্রসেস। কোল্ড চেন প্রসেস কি? কোল্ড চেন বলতে কি বোঝায় বলো? কোল্ড চেন হচ্ছে এমন একটা টেকনিক বা এমন একটা প্রসেস যেখানে ভ্যাকসিনসকে লো টেম্পারেচারে আমাদের ম্যানুফ্যাকচারার থেকে অ্যাকচুয়াল ভ্যাকসিনেশন সাইট পর্যন্ত মেনটেনেন্স করার বা স্টোরেজ করার প্রসেসকেই বলা হয় কোল্ড চেন। এবং এই কোল্ড চেনের বিভিন্ন পার্ট আছে। আমরা যদি দেখি তাহলে একটা বললাম ILR, আইস লাইন রেফ্রিজারেটর, একটা হয়ে থাকে WIC ওয়াক ইন কুলার, একটা হয়ে থাকে WIF ওয়াক ইন ফ্রিজার, একটা হয়ে থাকে DF ডিপ ফ্রিজার। এছাড়াও আমাদের আছে ভ্যাকসিন ক্যারিয়ার, ঠিক আছে? এরকম বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে। তোমরা যদি এখানে ছবিতে দেখো, এটা একটা WIC বা ওয়াক ইন কুলার্স এর ছবি দেখিয়েছে এবং এখানে একটা ডিপ ফ্রিজার্সের ছবি দেখিয়েছে, ঠিক আছে? ওয়াক ইন কুলার্সে কি দেখো, এটা কি করে? এটা রিজিওনাল লেভেলে হচ্ছে ভ্যাকসিনকে স্টোর করে এবং আপ টু 3 মান্থস পর্যন্ত স্টোরেজ করতে পারে, আপ টু 3 মান্থস। এবারে এখানে দেখো এই যে ডিপ ফ্রিজার্সটা কি করে? অ্যাট ডিস্ট্রিক্ট অ্যান্ড PHC লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল এবং PHC লেভেলে এটা ভ্যাকসিনকে স্টোর করে এবং টেম্পারেচার হচ্ছে আমাদের -15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25, ওকে? আর অ্যাট PHC ইউজড অনলি ফর দ্য প্রিপারেশন অফ আইস প্যাক্স প্রিপারেশনের জন্য। তাহলে এখানে আমরা শর্ট করে একটা লিখে নিই, ILR এর টেম্পারেচার +2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিপ ফ্রিজারের -15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেড, WIC এর সেম, WIC আর ILR এর কিন্তু সেম, ঠিক আছে? সেম কত? এটা হচ্ছে +2 ডিগ্রি সেন্টিগ্রেড টু +8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ডিপ ফ্রিজার আর হচ্ছে আমাদের WIF, দুটো F দিয়ে একই, সেম, মনে রাখবে, সেম। এটাও -15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে বলেছে ওয়াক ইন কুল রুমস, যেটা হচ্ছে WIC স্টোর ভ্যাকসিন আপ টু, কতদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারে? 4 মান্থস, 6 মান্থস, 3 মান্থস, 1 মান্থ, দ্যাট ইজ 3 মান্থস। এবং এটা রিজিওনাল লেভেলে কিন্তু ভ্যাকসিনকে স্টোর করে রাখে। এরপরে দেখো ORS, ওরাল রিহাইড্রেশন সলিউশন। ORS এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন ডাজ নট কন্টেন, এর মধ্যে কি নেই? ডাজ নট বলেছে, ভালো করে খেয়াল করবে, ডাজ নট কন্টেন। তুমি তাড়াহুড়োর অবশ্যই সোডিয়াম ক্লোরাইডকেই দিয়ে দিলে। কি কন্টেন্ট করছে আগে প্রথমে আমরা ORS এর একটা ছবি দেখে নিই। এটা হচ্ছে ORS এর কনস্টিটিউশনস বা কম্পোনেন্টস WHO রিকমেন্ডেশন অনুযায়ী। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস ওয়াইস হচ্ছে ORS এর কম্পোনেন্ট আমরা কি দেখছি? দেখো সোডিয়াম ক্লোরাইড আছে, অর্থাৎ NaCl রয়েছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, KCl আছে, সোডিয়াম সাইট্রেট আছে, ঠিক আছে? সোডিয়াম সাইট্রেট, এটাকে আমরা সোডিয়াম সাইট্রেট লিখছি, সোডিয়াম সাইট্রেট। অ্যান্ড আর একটা কী আছে দেখো, ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস গ্লুকোজ, বা এটা অনেক জায়গায় তুমি গ্লুকোজ
অ্যানহাইড্রাসও দেখতে পাবে, বা ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস গ্লুকোজও দেখতে পাবে। এবার এর কোয়ান্টিটিগুলো কত এখানে 2.6 গ্রাম, এখানে হচ্ছে 1.5 গ্রাম, সোডিয়াম সাইট্রেট হচ্ছে 2.9 গ্রাম, অনেক সময় গ্রামগুলো দিয়ে দিতে পারে, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে 13.5 গ্রাম। তাহলে টোটাল তুমি পাবে দেখবে 21.8 গ্রাম হচ্ছে টোটাল এর অ্যামাউন্ট। এবং এখানে যদি অসমোলারিটি কখনো জিজ্ঞেস করে, এইগুলো অতটা মনে রাখার দরকার নেই, টোটাল অসমোলারিটি মনে রাখতে পারো, দ্যাট ইজ 245, এবং এই অসমোলারিটিটা হচ্ছে কার ইকুয়াল টু অসমোলারিটি অফ প্লাজমা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, সোডিয়াম ক্লোরাইড থাকছে, ক্যালসিয়াম ল্যাকটেট থাকে, কি ক্যালসিয়াম ল্যাকটেট, আচ্ছা, বাইকার্বনেট আর গ্লুকোজ মনোহাইড্রেট থাকছে, আর বাইকার্বনেটের মধ্যেও কিন্তু কিছু থাকে না, আর ক্যালসিয়াম ল্যাকটেটের মধ্যেও থাকে না, ঠিক আছে। আমরা কি পেলাম আর একবার দেখো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, গ্লুকোজ অ্যানহাইড্রাস। তাহলে এখানে দুটো অপশন হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে বাইকার্বনেটের মধ্যে, যাই হোক, এখানে দুটোই অপশন হওয়ার কথা, ঠিক আছে। এরকমভাবে কোশ্চেন দেবে না হয়তো, এখানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরকম একটা অপশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। এখানে ধরো পটাশিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা করতে পারি যে বাইকার্বনেট, অ্যান্সার হিসেবে আমরা করতে পারি বাইকার্বনেট, ঠিক আছে। এরপরে দেখো, কালা জ্বর ইজ ট্রান্সমিটেড বাই, এটা একটা কি ডিজিজ, কালা জ্বর এটা হচ্ছে ফ্লাইবোন, বা বলতে পারো ভেক্টর বোর্ন ডিজিজ। মানে কি, ভেক্টর বোর্ন ডিজিজ মানে হয় এটা ভেক্টর বোর্ন ডিজিজ হতে পারে, এটা ট্রান্সমিট বাই মসকুইটো হতে পারে, এটা ট্রান্সমিট বাই ফ্লাই অর আদার্স। তাহলে এখানে ভেক্টর বোর্ন ডিজিজ যেটা রয়েছে, এই ভেক্টর বোর্ন কালা জ্বর, এটা ট্রান্সমিটেড হয় বাই স্যান্ড ফ্লাই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশন এ এডিস মসকুইটো, অপশন বি টিএসি বা সিসি ফ্লাই, অপশন সি স্যান্ড ফ্লাই, অ্যান্ড অপশন ডি আছে মাইস। তাহলে এখানে আমরা বলেই দিলাম যে কিসের দ্বারা এটা ট্রান্সমিটেড হয়, দ্যাট ইজ স্যান্ড ফ্লাই যেইটাকে ট্রান্সমিট করে, স্যান্ড ফ্লাই এখানে কি মাইক্রো অর্গানিজমকে ট্রান্সমিট করে, ট্রান্সমিট দ্য মাইক্রো অর্গানিজম দ্যাট ইজ কি নাম কি এটার, লেশম্যানিয়া ডোনাভেনি, ঠিক আছে, লেশম্যানিয়া ডোনাভেনি, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিট হয় বাই স্যান্ড ফ্লাইয়ের দ্বারা। তারপরে যেই ডিজিজটা হয় দ্যাট ইজ কালা জ্বর। এরপরে আছে কি আমাদের দেখো, কোশ্চেন নাম্বার 18, ওয়াইডাল টেস্ট ইজ ইউজড ফর দ্য ডায়াগনোসিস অফ, ওয়াইডাল টেস্ট কিসের ডায়াগনোসিসের জন্য, এন্টারিক ফিভারের অ্যানাদার নেম কি, এন্টারিক ফিভারের অ্যানাদার নেম হচ্ছে আমাদের টাইফয়েড ফিভার, ঠিক আছে। দেন ম্যালেরিয়া, কলেরা অর প্লেগ, এর মধ্যে কোনটা ওয়াইডাল টেস্টের দ্বারা ডায়াগনোসিস করা যায়। দেখো আমরা ওয়াইডাল টেস্টে একটু দেখে নিই আগে। ওয়াইডাল টেস্টে কী করা হচ্ছে, মেডিকেল অ্যাওয়ারনেস হিসেবে আমাদের দ্য ওয়াইডাল টেস্ট ইজ ব্লাড টেস্ট, এটা একটা ব্লাড টেস্ট ইউজড টু হেল্প ডায়াগনোস টাইফয়েড ফিভার। তাহলে আমরা পেয়ে গেলাম কি ফিভারকে, টাইফয়েড ফিভারকে, এবং এটাকেই বলা হয় কিন্তু এন্টেরিক ফিভার, কারণ টাইফয়েড ফিভার ডিরেক্ট হচ্ছে এন্টেরিক কোনটাকে আমরা বলি, এন্টেরিক সিস্টেম মানে জিআই সিস্টেম, তাহলে এন্টেরিক ইন্টেস্টাইনকে কিন্তু অ্যাফেক্টেড করে, সেই জন্য টাইফয়েড ফিভারকে বলা হয় এন্টেরিক ফিভার। and that is caused by salmonella typhi bacteria.
হোয়াট ডাজ ইট ডিটেক্ট, এটার সাহায্যে কী ডিটেক্ট করা হয় দেখো অ্যান্টিবডিজ। তাহলে এই যে স্যালমোনেলা টাইফি রয়েছে, স্যালমোনেলা টাইফি আর প্যারাটাইফি হয়ে থাকে, প্যারাটাইফয়েড প্যারাটাইফির ফলে হয় আর টাইফির ফলে টাইফয়েড হয়। তাহলে এই যে স্যালমোনেলা টাইফি রয়েছে তার এগেইনস্টে অ্যান্টিবডিজকে ডিটেক্ট করে। ঠিক আছে, কী কী অ্যান্টিজেন্স দেখো, অ্যান্টিজেন্স রয়েছে ও অ্যান্ড এইচ অ্যান্টিজেন্স, আর তার অ্যান্টিবডিজ এগেইনস্ট স্যালমোনেলা এটাকে কিন্তু ডিটেক্ট করে। হোয়েন ইট ইজ ডান, এটা কখন করা হবে, প্রলংড ফিভার মানে 5 থেকে 7 দিন বা তার বেশি ধরে জ্বর রয়েছে তখন আমরা টাইফয়েড টেস্ট দিতে পারি বা ওয়াইডাল টেস্ট দেওয়া হয়। তারপর হচ্ছে হেডেক, উইকনেস, অ্যাবডোমিনাল পেন রয়েছে বা সাসপেক্টেড টাইফয়েড ফিভার হতে পারে এরকম বোঝা গেছে। ঠিক আছে, তখন আমরা এটা করতে দিই। এবং এখানে কি করা দেখো অ্যান্টিজেন সিগনিফিকেন্স কী আছে, ও অ্যান্টিজেন যেটা অ্যাক্টিভ আর রিসেন্ট ইনফেকশনের জন্য, বা এইচ অ্যান্টিজেন পাস্ট আর লেট ইনফেকশনের জন্য। ঠিক আছে, এবার দেখো এখানে তোমার হচ্ছে ফলস পজিটিভ আর কমন, কিন্তু ব্লাড কালচার ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড স্পেশালি আর্লি। তাহলে ব্লাড কালচারটা হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা অ্যান্সার পেয়ে গেছি এতক্ষণে, দ্যাট ইজ ওয়াইডাল টেস্ট ইজ ইউজড ফর দ্য ডায়াগনোসিস অফ এন্টেরিক ফিভার অর টাইফয়েড ফিভার। ঠিক আছে, এরপর দেখো হুইচ পার্ট অফ বডি ইজ অ্যাফেক্টেড ইন টাইফয়েডে কোন বডি পার্ট অ্যাফেক্টেড হয়, এটা আমরা একটু আগেই ওয়াইডাল টেস্ট পড়াতে গিয়ে বুঝিয়ে দিলাম তোমাকে। দেখো এখানে একটা স্যালমোনেলা টাইফি কীভাবে ইনফেক্টেড করছে হিউম্যান বিংসকে সেটা দেখিয়েছে। স্যালমোনেলা টাইফি কীভাবে ইনফেক্টেড করছে সেটাকে কিন্তু দেখিয়ে দিয়েছে, কেউ হয়তো তোমাকে তো এই কন্টামিনেটেড কোনো ফুড আগে বলো টাইফয়েড কোন রুট দিয়ে ছড়ায়, দ্যাট ইজ ফিকোরাল রুট দিয়ে। তাহলে কন্টামিনেটেড ফুড বা ওয়াটার তোমার হচ্ছে ড্রিঙ্ক করলো। ঠিক আছে, তার ফলে কী হলো, এটা দেখো কোথায় এটা গেছে, এটা হচ্ছে ইন্টেস্টাইনে কিন্তু এই এস টাইফি ইন্টেস্টাইনে পৌঁছে গেল। ঠিক আছে, এরপরে কি হলো, এরপরে দেখো এইগুলো যা হবে সব ইন্টেস্টাইনাল মিউকোসাতে হবে, যে এন্টারোসাইটস লাইনিং দ্য টার্মিনাল ইলিয়াম, নেক্সট পায়ার্স প্যাচেস অ্যান্ড রেসিডেন্ট ম্যাক্রোফাজেস। ঠিক আছে, এরা কি করছে, পায়ার্স প্যাচেস রি-এক্সপোজ টু স্যালমোনেলা টাইফি ভায়া বাইল। নেক্সট হচ্ছে মেজেন্টারিক লিম্ফ নোড হচ্ছে ইনভলভ হচ্ছে, তারপর সেটা ব্লাড স্ট্রিমে পৌঁছাচ্ছে। ব্লাড স্ট্রিমের সাহায্যে একটা দেখো হতে পারে আমাদের ব্লাড স্ট্রিমের সাহায্যে কী হচ্ছে, স্যালমোনেলা টাইফি ইজ ডিসেমিনেটেড থ্রু আউট দ্য বডি থেকে ডিসেমিনেটেড হচ্ছে অ্যান্ড কলোনাইজ হচ্ছে দ্য অর্গানস অফ রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। যে রেটিকিউলো এন্ডোথেলিয়াম সিস্টেম থাকে, রেটিকিউলো এন্ডোথেলিয়াম সিস্টেম থাকে, তাকে কিন্তু অ্যাফেক্ট করছে, সেখানে কলোনাইজ করছে মানে আরও সংখ্যা বৃদ্ধি করছে। দেন হোয়ার দে মে রেপ্লিকেট উইথিন ম্যাক্রোফাজেস, যেখানে ম্যাক্রোফাজের সাথে রেপ্লিকেট করছে। নেক্সট দেখো এগুলো কী করছে, লিভারে যাচ্ছে, স্প্লিনে যাচ্ছে, বোন ম্যারোতে যাচ্ছে। নেক্সট আবার ব্লাড স্ট্রিমে, সেখান থেকে যে ব্লাড স্ট্রিম আছে সেখানে পৌঁছাচ্ছে, দিয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়ামিয়া কন্ডিশন করছে, অথবা হচ্ছে ওয়াইড স্প্রিড ডিসেমিনেশন হচ্ছে। ঠিক আছে, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়ামে আবার কী করছে, অনসেট অফ ক্লিনিক্যাল সিমটমস যেমন টাইফয়েড ফিভারের হেডেক, মায়ালজিয়া, কনস্টিপেশন এইসব তোমার হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, আর প্রাইমারি ব্যাকটেরিয়ামিয়া কী করছে, ইউজুয়ালি অ্যাসিমটমেটিক অ্যান্ড ব্লাড কালচার রেজাল্টস আর ফ্রিকোয়েন্টলি নেগেটিভ, এখানে কিন্তু নেগেটিভই আসে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখলাম যেটা ইন্টেস্টাইনকে অ্যাফেক্ট করছে। নেক্সট হচ্ছে এক এক করে লিভার, এক এক করে আমাদের স্প্লিনের পরে বোন ম্যারো এগুলোকে কিন্তু অ্যাফেক্ট করছে। ঠিক আছে, তাহলে অপশন তুমি এখানে সবই দেখতে পাবে, কিন্তু আমাদের যেটা মোস্ট কমনলি অ্যাফেক্টেড হয় দ্যাট ইজ ইন্টেস্টাইন। ঠিক আছে, ইন্টেস্টাইন। আমাদের লাস্ট কোশ্চেন আজকের, দ্য অ্যানাদার নেম অফ লেপ্রোসি এর অ্যানাদার নেম কি, হ্যানসেনস ডিজিজ। এটা হচ্ছে হ্যানসেনস ডিজিজ বলা হয়। ঠিক আছে, হ্যানসেনস ডিজিজ বলা হয় লেপ্রোসিকে। লেপ্রোসি সম্বন্ধে আমরা একটু দেখে নিই। দেখো 5 আর্লি সাইন অফ লেপ্রোসি এটা কি, কুষ্ঠরোগ, বাংলায় বলা হয় কুষ্ঠরোগ। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ
and leprosy is caused by leprosy is caused by mycobacterium লেপ্রি, ঠিক আছে, এই ব্যাকটেরিয়াটার দ্বারা হয়। এবং লেপ্রোসিতে আমরা 5 আর্লি সাইন দেখতে পাই। নাম্বার ওয়ান আর্লি সাইন হচ্ছে, দেখো এখানে ছবিতে দেখিয়েছে কি হয়ে যাচ্ছে, এটা ডিসকালার্ড অ্যান্ড নামনেস মানে একটা উইকনেস টাইপের হবে, এখানে দেখতেই পাচ্ছ উইকনেস টাইপের হয়ে গেছে। অ্যান্ড ড্রাই স্কিন প্যাচেসগুলো ড্রাই হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 আর্লি সাইন। নাম্বার 2 আর্লি সাইন এখানে কি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ সোল ফিট, এগুলো কি হচ্ছে, সোল ফিট এগুলো হচ্ছে রেডনেস বা নামনেস হয়ে গেছে। নামনেস অফ হ্যান্ডস, ফিট অ্যান্ড ফেস, এগুলো নামনেস হয়ে যাবে। নাম্বার 3 কি দেখতে পাচ্ছ এখানে, টিংলিং সেন্সেশন ইন লিম্সে একটা টিংলিং সেন্সেশন হবে, দ্যাট ইজ দ্য কস্ট অফ লেপ্রোসি। তোমরা এখানে যা দেখতে পাবে সব দেখবে পেরিফেরির প্রবলেম, সব কি পেরিফেরিতে প্রবলেম হচ্ছে। এবং লেপ্রোসিতে মোস্ট অ্যাফেক্টেড হবে পেরিফেরাল নার্ভগুলো, ঠিক আছে। নাম্বার 4 কি, মাসেল উইকনেস দেখতে পাবে। এবং নাম্বার 5 ডিলে ইন উন্ড হিলিং। তাহলে এগুলো হচ্ছে 5 আর্লি সাইন্স অফ লেপ্রোসি। বেশ, তাহলে মোটামুটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে। এরকম আরও যদি বিভিন্ন সেশনস বা বিভিন্ন ভিডিও চাও তাহলে আমি সেগুলো দিয়ে দেবো।